ক্লাস 12-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমাদের আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো কম্পিউটারের নেটওয়ার্ক টোপোলজি, অর্থাৎ কী কী ধরনের টোপোলজি রয়েছে সেগুলো সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। তাহলে প্রথমেই যেটা আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। দেখো, নেটওয়ার্ক কাকে বলে সেটা আমরা সবাই জানি, যে একাধিক কম্পিউটারের মধ্যে যে পরস্পরের সংযোগ তাকে আমরা বলছি নেটওয়ার্ক। তার মানে ধরা যাক আমাদের কাছে একাধিক কম্পিউটার রয়েছে। আমি এখানে তিনটে কম্পিউটারের একটা ছবি এঁকে এক্সাম্পল দেখাচ্ছি। এই তিনটে কম্পিউটার এইভাবে পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো এখানে, অর্থাৎ তিনটে কম্পিউটার পরস্পরের সঙ্গে যুক্ত হলো, অর্থাৎ এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে N3, তিনটে নোড। এই তিনটে নোড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যেটা তৈরি করলো সেটা হচ্ছে নেটওয়ার্ক। এবারে নেটওয়ার্কের সঙ্গে একটা শব্দ এখানে অতিরিক্ত জুড়েছে, তার নাম হচ্ছে টোপোলজি। টোপোলজির বাংলা হচ্ছে নেটওয়ার্কের জ্যামিতিক বিন্যাস। অর্থাৎ আমরা যখন এইরকম একাধিক নোডকে পরস্পরের সঙ্গে যুক্ত করছি, সেই যুক্ত করাটা কিছু জ্যামিতিক নিয়মের ওপর ডিপেন্ড করে বা নির্ভর করে আমরা তৈরি করছি। কীরকম? আমি এখানে পরপর তিনটে নোডকে এইভাবে যুক্ত করেছি। আমি তো এই তিনটে নোডকে পরপর এভাবেও যুক্ত করতে পারতাম, অর্থাৎ এইভাবে একটার পর একটা যুক্ত হতে পারত, N1, N2 এবং N3। আবার এই তিনটে নোডকে যদি আমি এইভাবে যুক্ত করতাম তাহলেও এরা পরস্পরের সঙ্গে যুক্ত হতে পারত। তাহলে দেখো, এই যে তিনটে নোড N1, N2 এবং N3, এই তিনটে নোড পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে তিন রকম আকারে। এই যে আকারগুলো বা এই যে জ্যামিতিক বিন্যাসগুলো, এই জ্যামিতিক বিন্যাসগুলোকেই বলা হয় হচ্ছে নেটওয়ার্কের পরিভাষায় টোপোলজি। যেহেতু নেটওয়ার্ক তৈরির জ্যামিতিক আকার, তাই তার নাম হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। তাহলে নেটওয়ার্ক টোপোলজি কাকে বলে? এর উত্তরে আমরা বলবো যে নেটওয়ার্কের যে জ্যামিতিক বিন্যাস তাকেই বলা হয় নেটওয়ার্ক টোপোলজি। এবারে আমাদের পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি কত প্রকার ও কী কী। সাধারণত আমরা নেটওয়ার্ক টোপোলজি যেগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে 1 নম্বর নেটওয়ার্ক টোপোলজির নাম হচ্ছে বাস টোপোলজি। এটা হচ্ছে 1 নম্বর নেটওয়ার্ক টোপোলজি, বাস টোপোলজি। এরপরে যে টোপোলজিটা আমরা আসবো তার নাম হচ্ছে রিং টোপোলজি। এই যে নামগুলো বাস টোপোলজি বা রিং টোপোলজি, এই প্রত্যেকটা নামই কিন্তু এদের আকারের উপর নির্ভর করে তৈরি করা হয়েছে বা তৈরি হয়েছে। 3 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে স্টার টোপোলজি। আর 4 নম্বর যেটা, সেটার নাম হচ্ছে মেশ টোপোলজি। এই চারটে হচ্ছে আমাদের প্রধান টোপোলজি। এছাড়াও আমরা আরও দুটো টোপোলজি নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটার নাম হচ্ছে ট্রি টোপোলজি আর একটার নাম হচ্ছে হাইব্রিড টোপোলজি। তাহলে এখানে আমরা মোট 6খানা টোপোলজি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই টোপোলজিগুলোর জ্যামিতিক গঠন কীরকম সেটা আমরা জানবো, টোপোলজিগুলো কী কাজ করে সেটাও আমরা জানবো, এদের কী সুবিধা এবং কী অসুবিধা সেগুলো আমরা জানবো। তাহলে সবার প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বাস টোপোলজি। তোমরা ভালো করে দেখে নেবে যে বাস টোপোলজি জিনিসটা কী। বাস টোপোলজি হচ্ছে এমন একটা জ্যামিতিক বিন্যাস যেখানে পরপর নোডগুলি, একাধিক নোড থাকতে পারে, এক্ষেত্রে তিনটে নোড ধরলাম আমি, এই পরপর নোডগুলি একটি মূল কেবেলের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে এবং এদিকেও কিছু নোড রয়েছে, টোটাল 5টা নোড। এটা হচ্ছে আমার মূল কেবেল। এই কেবেলটার সঙ্গে প্রত্যেকটা নোড ছোট কেবেলের মাধ্যমে যুক্ত হয়ে আছে। এই যে আকারটা আমি আঁকলাম, এই আকারটাকে বলা হচ্ছে বাস টোপোলজি। এখানে এগুলো হচ্ছে আমার নোড, অর্থাৎ এটা N1, N2, N3, N4 এবং N5, অর্থাৎ এই টোপোলজিতে 5টি নোড রয়েছে। এই 5টা নোড দেখো, প্রত্যেকে লক্ষ্য করে যে এই 5টা নোড এই যে কেবেলটা আছে এই কেবেলটার সঙ্গে যুক্ত হয়ে আছে। এবার এই যে মূল কেবেলটা, এই মূল কেবেলটাকে আমরা বলি হচ্ছে ব্যাকবোন কেবেল। ব্যাকবোন কেবেল, ঠিক আছে, বা এটাকে ট্রাঙ্কও বলা হয়, TRUNCK, ট্রাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ট্রাঙ্কের স্পেলিংটা হবে TRUNK হবে, এটা ট্রাঙ্ক। তাহলে ব্যাকবোন কেবেল বা ট্রাঙ্ক বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে এই ব্যাকবোন কেবেল বা ট্রাঙ্ক যেটা রয়েছে, এই কেবেলটার সঙ্গে প্রত্যেকটা কম্পিউটার পরস্পর যুক্ত রয়েছে কিসের মাধ্যমে? এই যে ছোট কেবেল আছে এই ছোট কেবেলগুলোর মাধ্যমে।
বোঝা যাচ্ছে? এই প্রত্যেকটা কেবেল এখানে একটা কানেক্টর ইউজ করে এরা প্রত্যেকে ব্যাকবোন কেবেলের সঙ্গে যুক্ত হয়ে আছে। এই যে কানেক্টরগুলো, এগুলোকে আমরা ট্যাপ কানেক্টর বলি। এই ট্যাপ কানেক্টরের মাধ্যমে এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। এই যে দুই প্রকার কেবেল এখানে দেখা যাচ্ছে, এই যে মূল কেবেলটা যাকে আমরা বলছি ব্যাকবোন কেবেল, সেই কেবেলটাকে আমরা বলি হচ্ছে থিক নেট, অর্থাৎ এই কেবেলটা অনেক মোটা কেবেল যেটা বেশি পরিমাণে তথ্য ক্যারি করতে পারে, বা থিক কেবেল। আর এই যে কেবেলগুলো, ছোটো ছোটো যে সরু সরু কেবেলগুলো রয়েছে, এগুলোকে আমরা থিন কেবেল বলছি, অর্থাৎ এগুলো হচ্ছে ছোটো কেবেল বা সরু কেবেল, যাদের তথ্য পরিবহন ক্ষমতা এই ব্যাকবোন কেবেলের থেকে অনেক কম, এবং এরা প্রত্যেকে একটা কানেক্টরের মাধ্যমে এই বাসের সঙ্গে যুক্ত হয়েছে। আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে এই যে মেইন কেবেলটা রয়েছে তার শেষে একটা রেজিস্টার ইউজ করা হয়, যে রেজিস্টারটাকে আমরা বলি হচ্ছে টার্মিনেটর, বা ওটাকে এন্ড করে দেওয়ার জন্যে একটা রেজিস্টার, যার নাম হচ্ছে টার্মিনেটর। অর্থাৎ এটা টার্মিনেট করে দিচ্ছে এই সিগন্যালটা, এই কেবেলের বাইরে বেরোতে বাধা দিচ্ছে, এবং এদিকে যে সিগন্যালটা যাবে সেই সিগন্যালটাকে এই কেবেলটার বাইরে বেরোতে বাধা দিচ্ছে। তাহলে আমরা ছবিটা মোটামুটি বোঝা গেছে সবাই। এটা হচ্ছে বাস টোপোলজির একটা ছবি। এবার আমরা বইয়ের একটা ছবি দেখব। এই ছবিটা প্রত্যেকে লক্ষ্য করো। এখানেও ঠিক একই রকমভাবে একটা নর্মাল বাস ইউজ করা হয়েছে। এরা এই বাসটাকে সরুভাবেই দেখিয়েছে, এটা কিন্তু আসলে এই ছোট কেবেলগুলো থেকে অনেক বেশি থিক হয়। এই যে থিক কেবেলটা রয়েছে, এই থিক কেবেলটার সঙ্গে ছোট ছোট কেবেলের দ্বারা প্রত্যেকটা কম্পিউটার যুক্ত হয়ে আছে, নিচের ক্ষেত্রেও তাই। এবং এই যে দুটো কেবেলের শেষ প্রান্ত, এই শেষ প্রান্তটা কিন্তু একটা টার্মিনেটর, এখানেও একটা টার্মিনেটর, এখানেও একটা টার্মিনেটর দিয়ে কিন্তু এটাকে ব্লক করে দেওয়া হয়েছে, যাতে এই কেবেল থেকে সিগন্যালটা বাইরে বেরিয়ে না যায়। তাহলে এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাস টোপোলজির ছবি। এইভাবেই বাস টোপোলজি গঠন করা হয়। এবারে আমাদের বাস টোপোলজির কিছু সুবিধা এবং কিছু অসুবিধা এবং কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানতে হবে। এই যে চিত্রটা দেখা যাচ্ছে, এখান থেকে আমরা কয়েকটা বৈশিষ্ট্য আলোচনা করি। দেখো, এই চিত্রটাও ঠিক একই রকম, এখানেও এই যে অংশটা রয়েছে একই ব্যাকবোন কেবেল। এবার ব্যাকবোন কেবেলটাকে একটু লক্ষ্য করো, ব্যাকবোন কেবেলের ভেতরে ডটেড লাইন দিয়ে দুদিকে অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ এই ব্যাকবোন কেবেলের মধ্যে দিয়ে তথ্য কিন্তু উভয় মুখেই ট্রান্সমিশন করা সম্ভব। এবারে এর বৈশিষ্ট্য কি, মূলত যেগুলো আমাদের আলোচনা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্যাকবোন কেবেলটা রয়েছে তার লেন্থ বা দৈর্ঘ্য কত হয়। এই কেবেলের দৈর্ঘ্য সাধারণত 180 মিটারের বেশি হয়ে থাকে, অর্থাৎ 180 মিটার থেকে 200 মিটার বা 190 মিটার, এরকম হচ্ছে এই কেবেলের লেন্থটা হয়। ঠিক আছে? আর এই কেবেলের যে সুবিধা এবং অসুবিধাগুলি রয়েছে, তার মধ্যে অন্যতম সুবিধা হচ্ছে এই কেবেলের মধ্যে দিয়ে তথ্য পাঠানো কিন্তু খুবই সহজ, অর্থাৎ খুব সহজ উপায়ে আমরা এই কেবেলের মধ্যে দিয়ে তথ্য পাঠাতে পারি। এখানকার পয়েন্টগুলো একটু লক্ষ্য করো তোমরা। দেখো, বলেছে বাস টোপোলজির সুবিধা, যে প্রথম সুবিধা হচ্ছে যে বাস টোপোলজিতে ব্যবহৃত ব্যাকবোন তারের দৈর্ঘ্য অনেক ছোট হয়, অর্থাৎ যে মূল তারটা ছিল সেই তারটার দৈর্ঘ্য অনেক ছোট হয়, এবং এই স্থাপনের খরচও অনেক কম হয়। দ্বিতীয় পয়েন্ট আমরা বলতে পারি যে বাস টোপোলজিতে যুক্ত কোনো একটি কম্পিউটার খারাপ হলে সমগ্র সিস্টেমটি নষ্ট হয় না। অর্থাৎ ব্যাপারটা কীরকম, এই যে ছবিটা রয়েছে, ধরা যাক যে এই ছবিটার মধ্যে এই যে সেকেন্ড কম্পিউটারটা, এটা কোনো কারণে খারাপ হয়ে গেছে। তাহলে যদি এই কম্পিউটারটা খারাপ হয়ে যায়, দেখো এই কেবেলের অংশ থেকে এই কম্পিউটারটা খারাপ হয়ে গেছে, কিন্তু বাকি নেটওয়ার্ক তো ঠিক রয়েছে। তাহলে এই কম্পিউটার যদি খারাপ হয়ে যায়, তাহলে পরে বাকি নেটওয়ার্কের ওপর কিন্তু কোনো প্রভাব পড়বে না। অর্থাৎ আমরা সহজেই এই কম্পিউটারটাকে রিপ্লেস করে দিতে পারি, এটাকে এখান থেকে সরিয়ে দিলেও বাকি নেটওয়ার্কে কোনো প্রভাব পড়ছে না। তাই বলা হচ্ছে যে এই নেটওয়ার্কে অবস্থিত কোনো একটা কম্পিউটার বা কোনো একটা নোড, ধরা যাক এইটা খারাপ হয়ে গেছে, এটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কের ওপর তার কোনো প্রভাব পড়বে না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই টোপোলজিতে খুব দ্রুত নতুন কম্পিউটার যুক্ত করা যায়, অর্থাৎ কেবেলের মধ্যে যে কোনো জায়গায় একটা ট্যাপ কানেক্টর ইউজ করে আমরা সহজেই অন্য নোডকে যুক্ত করতে পারি। আর এই টোপোলজিতে তুলনামূলক অনেক সহজ, গঠন অনেক সহজ, এবং ব্যারেল কানেক্টরের মাধ্যমে নেটওয়ার্ককে বিস্তৃত করা যায়। নেটওয়ার্ককে বিস্তৃত করা যায় বলতে, একটা নেটওয়ার্কের শেষে যদি আমরা আরও কিছু নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়াতে চাই, সেক্ষেত্রে আমরা যে কানেক্টর ইউজ করব তার নাম হচ্ছে ব্যারেল কানেক্টর। এই ব্যারেল কানেক্টরের মাধ্যমে কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের দৈর্ঘ্য বাড়াতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের রিপিটারের প্রয়োজন হবে। তাহলে এটা হলো আমাদের বাস টোপোলজির সুবিধা। এবারে অসুবিধা কী কী আছে, এই ছবিটার থেকে আমরা আবার অসুবিধায় আসব। আচ্ছা, ধরো এই যে
ব্যাকবোন কেবেলটা রয়েছে কোনো কারণে এখান থেকে না ব্রেক হয়ে গেল, তাহলে এই কেবেলটা যদি এখান থেকে ব্রেক হয়ে যায় তাহলে কি সমস্যা হবে? সমস্যা হচ্ছে পুরো নেটওয়ার্কটাই ড্যামেজ হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে যদি ব্যাকবোন কেবেল ব্রেক করে যায় তাহলে কিন্তু পুরো নেটওয়ার্কটাই ড্যামেজ হয়ে যাবে, নেটওয়ার্কটা কাজ করবে না, এটা হচ্ছে প্রধান অসুবিধা। দ্বিতীয়ত হচ্ছে এই যে আগে একটা সুবিধা বলেছিলাম, সেটা হচ্ছে এই নেটওয়ার্কে যদি এই নোডটা খারাপ হয়ে যায় তাহলে পরে এই নোটটাকে বাদ দিয়েই কাজ করা যাচ্ছে নেটওয়ার্কটায়। তাহলে এই যে সুবিধা ছিল এটা একটা অসুবিধাও, কারণ কি এই যে এতগুলো নোড রয়েছে এর মধ্যে কোন নোটটা খারাপ হয়েছে সেটা জানার জন্যে প্রত্যেকটা নোটকে, ইচ অ্যান্ড এভরি নোটকে ইন্ডিভিজুয়াল চেক করতে হবে যে কোনটা খারাপ হয়েছে, তারপরেই আইডেন্টিফাই করা যাবে যে কোথা থেকে সমস্যা হচ্ছে। ঠিক আছে? আর এই নেটওয়ার্কের মধ্যে ডেটা পাঠালে পরে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, যত দূরত্ব যায় তত দূরত্বে ডেটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য এই নেটওয়ার্কে কম দূরত্বের জন্য ব্যবহার করা হয়, ওটা ব্যবহার করা বেশি সুবিধাজনক। আর একটা যেটা অসুবিধা সেটা হচ্ছে বাস টোপোলজিতে কোনো একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটা কম্পিউটারই তথ্য প্রেরণ করতে পারে, একাধিক কম্পিউটার কিন্তু তথ্য প্রেরণ করতে পারে না, সেটা হচ্ছে বাস টোপোলজির ক্ষেত্রে। এবারে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে বাস টোপোলজিতে কীভাবে তথ্য প্রেরণ করা হয়। আমরা এই ছবিটা আবার ফিরে আসি। দেখো এই যে বাস টোপোলজিতে ধরা যাক এই যে প্রথম নোডটা রয়েছে, এই প্রথম নোডটা কমিউনিকেশন শুরু করবে, তাহলে এই কমিউনিকেশন শুরু করা মানে হচ্ছে এখান থেকে তথ্যটা বেরিয়ে এই ওয়েতে যাবে এবং এদিকেও যাবে। যখন এদিকে আসবে তখন এই টার্মিনেটরে বাধা পাবে, তথ্যটা এখানে শোষিত হবে বা অ্যাবজর্ব হয়ে যাবে। ঠিক আছে? বাকি যে তথ্যটা যেটা এই দিকে ডান দিকে গেছিলো সেই তথ্যটা সোজা এই ওয়েতে গিয়ে প্রত্যেকটা কম্পিউটারের কাছে পৌঁছবে এবং প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু তথ্যগুলোকে পাবে। এখানে প্রত্যেকটা কম্পিউটার পয়েন্ট টু পয়েন্ট সংযোগে যুক্ত হয়ে আছে। ঠিক আছে? এবং এখানে ব্রডকাস্ট পদ্ধতি মেনটেন করে তথ্য পাঠানো হয়, অর্থাৎ একজন পাঠাচ্ছে সবাই পাচ্ছে। তাহলে এই কম্পিউটারটা তথ্য যদি পাঠায় এই 5 নম্বর বা 4 নম্বর কম্পিউটারের উদ্দেশ্যে, তাহলে কি হবে? এখান থেকে সরাসরি কিন্তু এখানে যাবে না, এই ব্যাকবোন কেবেলের সঙ্গে যুক্ত প্রত্যেকটা কম্পিউটার এই তথ্যটা পাবে। যাদের জন্য তথ্যটা নয় তারা সেই তথ্যটাকে অ্যাকসেপ্ট করবে না, একমাত্র যার জন্য তথ্যটা সেই একমাত্র অ্যাকসেপ্ট করবে। তাই এক্ষেত্রে যখন এই নোড 1টা ট্রান্সমিশন করছে তখন কিন্তু বাকি নোডগুলোর মধ্যে কেউ ট্রান্সমিশন করতে পারবে না, তাদেরকে কিন্তু ওয়েট করতে হবে। যখন নোড 1-এর ট্রান্সমিশন কমপ্লিট হয়ে যাবে, এ যখন অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পরে তারপরে অন্যান্য যে নোডগুলো রয়েছে তারা একের পর এক ট্রান্সমিশন করতে পারবে। তাহলে এই পদ্ধতিতে বাস টোপোলজিতে ট্রান্সমিশন হয়। এবারে আমরা যাব হচ্ছে আমাদের পরবর্তী টোপোলজি, অর্থাৎ রিং টোপোলজি। এবারে আমরা আলোচনা করব রিং টোপোলজি। রিং টোপোলজির মূলত হচ্ছে গঠনটা এমনভাবে থাকবে যে জিনিসটাকে দেখতে অনেকটা রিংয়ের মতো মনে হবে। আমি এখানে পরপর 4টে নোড আঁকলাম, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড, এর সাথে এ কানেক্টেড এবং এর সাথে এ কানেক্টেড। ঠিক আছে? এটা হচ্ছে আমার N1, এটা হচ্ছে নোড 2, এটা হলো নোড 3 এবং এইটা হলো নোড 4। এটাকে দেখে মনে হচ্ছে না কিন্তু এটা রিং। ঠিক আছে? এবারে এর কোনো রিংয়ের আকৃতি তৈরি হয়নি, কিন্তু আমি যদি এটাকেই এইভাবে আঁকি, 4টে নোটকে জাস্ট এইভাবে এঁকে তাদেরকে এই আকারে কানেক্ট করে দেই, তাহলে কি হবে? একটা রিংয়ের মতো দেখতে হয়ে যাবে, মানে আংটির মতো দেখতে হয়ে যাবে। তাহলে N1, N2, N3 এবং N4। এবারে তোমরা দুটো ছবির একটু কম্পেয়ার করো। দেখো তো দুটো ছবির কোনো কানেকশানের পার্থক্য আছে? কোনো কিন্তু পার্থক্য নেই। এখানে N1-এর সঙ্গে N2, N1-এর সঙ্গে N4, এখানেও N1-এর সঙ্গে N2, N1-এর সঙ্গে N4 যুক্ত আছে। তাহলে রিং টোপোলজির আসল ব্যাপারটা হচ্ছে এই আকৃতি কেমন হবে সেটা কিন্তু মূল ব্যাপার নয়। মূল ব্যাপারটা হচ্ছে যদি আমার N1টা ফার্স্ট নোড হয় আর N4 যদি আমার লাস্ট নোড হয়, অর্থাৎ 4 নম্বর নোড হয়, তাহলে এরা দুজন পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকবে। বোঝা গেল? কোনো ওপেন প্রান্ত থাকবে না, অর্থাৎ এই জায়গাটা ব্রেক থাকবে না বা ভাঙা থাকবে না, ব্রোকেন থাকবে না এই জায়গাটা। তাহলে এই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, 4 নম্বরের পরে আবার 1 নম্বর। যদি এখানে 4টের জায়গায় 3টে নোড হতো তাহলে 3 নম্বরের পরে আবার 1 নম্বর, অর্থাৎ প্রথম এবং শেষ নোড বা প্রথম এবং শেষ নোড পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকলেই সেটাকে আমরা বলবো হচ্ছে রিং টোপোলজি, অর্থাৎ কোনো মুক্ত প্রান্ত যে টোপোলজিতে নেই। একদম প্রথমের নোড এবং একদম শেষের নোড পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে। তাই ঠিক সেরকমভাবে এখানেও একই রকমভাবে এই 4টে
নোড পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে, একটার সঙ্গে একটা কানেক্টেড হয়ে আছে, ঠিক আছে। এই যে টোপোলজিটা আছে, এই টোপোলজিকে আমরা বলছি হচ্ছে রিং টোপোলজি। এবার এই রিং টোপোলজি হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে উভমুখী টোপোলজি, একটা হচ্ছে একমুখী টোপোলজি। কীরকম ব্যাপার, যদি একমুখী টোপোলজি হয় তাহলে কমিউনিকেশনটা N1 থেকে N2, N2 থেকে N3, N3 থেকে N4 এবং N4 থেকে হচ্ছে N1। তাহলে এটাকে আমরা বলছি এক নম্বরে একমুখী, অর্থাৎ তথ্যটা সবসময় একই মুখে যাচ্ছে, একই দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে তথ্যটা, সেটা হচ্ছে N1, N2, N3, N4, এটা হচ্ছে N4 আবার হচ্ছে N1, সেটা হচ্ছে একমুখী কমিউনিকেশন। এবার যদি রিংটাকে আমি উভমুখী রিং করতে চাই, যদি উভমুখী রিং করতে চাই তার মানে N1 থেকে N2তেও যাবে, আবার N1 থেকে N4-এ আসবে, N4 থেকে N3, N3 থেকে N2, N2 থেকে N1, এটা হচ্ছে উভমুখী রিং। তাহলে রিং টোপোলজি দুরকম হতে পারে, একমুখী হতে পারে আবার উভমুখীও হতে পারে। এবার এই রিং টোপোলজি আমি এই ছবিটা থেকে দেখাই। এই রিং টোপোলজিতে আমি তথ্য পাঠাচ্ছি, কিভাবে পাঠাবো, N1 থেকে তথ্য N2-তে যাবে, N2 থেকে তথ্য যাবে N3-তে, N3 থেকে N4-এ। এই যে প্রত্যেকটা কম্পিউটার এই N1-এর তথ্য কিন্তু N2 পাচ্ছে। এই N2 তথ্যটা যদি N2-র জন্যে হয় তাহলে N2 সেটাকে অ্যাকসেপ্ট করবে, যদি N2-র জন্যে না হয় তাহলে N2 সেই তথ্যটাকে আবার রিজেনারেট করবে, অর্থাৎ এটাকে শক্তিশালী করবে, তাকে পাওয়ার বাড়িয়ে দেবে, দিয়ে আবার N3-তে ট্রান্সমিট করবে। N3-র জন্য হলে N3 অ্যাকসেপ্ট করবে, নাহলে N3 আবার N4-এর দিকে পাঠিয়ে দেবে। এইভাবে পরপর এখানে তথ্যটা পাঠানো হয়। তাহলে এবার আমরা কয়েকটা রিংয়ের ছবি দেখে নেই। প্রথমে আমরা দেখে নিই এই রিং টোপোলজিটা, যেটা আমি একটু আগে এঁকে বোঝালাম, ঠিক সেরকমই দেখতে। ABCDEF, এখানে 1 2 3 4 5 6টা রয়েছে। এই 6টা নোড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আছে, এটা একদম রিং আকৃতিতে রয়েছে। এছাড়াও অন্য আকৃতির রিং টোপোলজিও হওয়া সম্ভব। আমরা একটু এই ছবিগুলো লক্ষ্য করব, এখানে প্রত্যেকটাই কিন্তু রিং টোপোলজি। খেয়াল করে দেখো, প্রত্যেকটাই রিং টোপোলজি, কেননা প্রত্যেকটা টোপোলজির ক্ষেত্রেই শেষ এবং শুরুর নোডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে বৃত্তাকার, উপবৃত্তাকার, আয়তকার, এটা হচ্ছে সুষম বহুভুজাকার, এটা হচ্ছে অনির্দিষ্ট আকৃতি সম্পন্ন, এটা হচ্ছে দুটি সংযুক্ত রিং। তাহলে প্রত্যেকটাই মোটামুটি একটা লাস্টের সঙ্গে আর একটা মানে ওইটার প্রথমটাই যুক্ত হয়ে রয়েছে। তাহলে এগুলো প্রত্যেকটাকে আমরা বলতে পারছি হচ্ছে রিং টোপোলজি। এবারে আমাদের রিং টোপোলজির কিছু সুবিধা এবং কিছু অসুবিধা সম্পর্কে জানতে হবে। তাহলে রিং টোপোলজির যে সুবিধা অসুবিধাগুলো রয়েছে, এখানে কতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্টকে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, প্রথম পয়েন্টে হচ্ছে রিং টোপোলজিতে বাস টোপোলজির তুলনায় অনেক কম দৈর্ঘ্যের কেবেল ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ বাসের যে পরিমাণ কেবেল লাগতো সেই পরিমাণ কেবেল এখানে লাগছে না, অনেক কম দৈর্ঘ্যের কেবেল লাগে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, অর্থাৎ অনেক কম দৈর্ঘ্যের কেবেল এখানে ব্যবহৃত হয়। 1 নম্বর পয়েন্ট আমরা পেয়ে গেলাম। 2 নম্বর পয়েন্ট কি, এক্ষেত্রে অপটিক্যাল ফাইবার কেবেল ব্যবহৃত হয়। এটা কিন্তু খুব মূল্যবান পয়েন্ট, মনে রাখতে হবে তোমাদের, যে রিং টোপোলজির ক্ষেত্রে কিন্তু অপটিক্যাল ফাইবার কেবেল ব্যবহার করা হয়। আর প্রতিটি কম্পিউটার রিপিটারে কাজ করতে পারে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রতিটা কম্পিউটার রিপিটারে কাজ করতে পারে, অর্থাৎ আগেই বললাম যে তথ্যগুলো নোড 1 থেকে নোড 2, সেখান থেকে নোড 3 এভাবে যাচ্ছে, প্রত্যেকটা নোড রিপিটারে কাজ করছে। আর এক্ষেত্রে টোপোলজির বিশ্বাসযোগ্যতা অনেক বেশি। বিশ্বাসযোগ্যতা বেশি তার কারণ হচ্ছে রিংয়ের যে আকৃতি বা রিংয়ের যে গঠনমূলক আকৃতিটা, যে গোল আকৃতি, সেই আকৃতির ফলে তথ্যগুলো একটা থেকে আরেকটা যাচ্ছে, সেখান থেকে আরেকটা যাচ্ছে, এবং তথ্যের কোয়ালিটি অনেক ভালো থাকছে, যার ফলে বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বলা হচ্ছে এক্ষেত্রে। আর অসুবিধা কি, অসুবিধার অন্যতম হচ্ছে এর গঠনশৈলী পরিবর্তন করা বেশ জটিল। এবার গঠনশৈলী পরিবর্তন করা জটিল মানেটা হচ্ছে এটাই যে এই যে টোপোলজি রয়েছে, আমি যদি এখান থেকে এই এফটাকে চেঞ্জ করে দিই, বা এফটাকে যদি আমি এখান থেকে কেটে বাদ দিয়ে দিই, তাহলে কী হবে, আমার কিন্তু এর পরে ই হবে। কিন্তু এই যে এর পরে ই, এটা করতে গেলে আমার এতে কিছু চেঞ্জ করতে হবে, আবার ইতে কিছু চেঞ্জ করতে হবে। তাহলে গঠনশৈলী কিন্তু আমাকে চেঞ্জ করলে এই নেটওয়ার্কটাকে আবার রিকনফিগার করতে হবে। এখানে ছিল হচ্ছে 6টা নোড, সেখান থেকে একটা নোড বাদ হয়ে গেলে 5টা নোড থাকছে। তাহলে 5টা নোডের জন্য তখন এই নেটওয়ার্কটাকে আমাকে রিকনফিগার করতে হবে। তার জন্য গঠনশৈলী পরিবর্তন করা, অর্থাৎ এখানে কোনো নতুন কম্পিউটার অ্যাডিশন করা বা এখান থেকে একটা কম্পিউটারকে বাদ দিয়ে দেওয়া, দুটোই কিন্তু এখানে অনেকটাই ক্রিটিক্যাল। দেখো, পরের পয়েন্ট হচ্ছে রিং টোপোলজিতে কোনো একটি কম্পিউটার খারাপ হলে সমগ্র নেটওয়ার্কটি বিকল হয়ে পড়ে। এটা একদম সবাই আমরা নিশ্চয়ই ছবি থেকে বুঝতে পেরেছি যে একটা কম্পিউটার যদি খারাপ হয়ে যায় তাহলে তথ্য ওই কম্পিউটার থেকে তার আশেপাশে যাবেই না। কিন্তু এখানেও আবার একটা ব্যাপার আছে, সেটা হলো যদি নেটওয়ার্কটা বা রিং টোপোলজিটা উভমুখী হয় তাহলে কিন্তু একটা কম্পিউটার খারাপ হলে তার উল্টো ডাইরেকশানে কিন্তু কমিউনিকেশনটা হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এই টোপোলজিতে নেটওয়ার্ক স্থাপনের জন্য বাস টোপোলজির তুলনায় অনেক জটিল হার্ডওয়্যার ব্যবহার করা হয়, অর্থাৎ যে সহজ বা সরল হার্ডওয়্যারের সাহায্যে বাস টোপোলজি তৈরি হয়েছিল সেরকম সরল
হার্ডওয়্যার এখানে হবে না, এখানে কিছু জটিল হার্ডওয়্যার ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবারে আমাদের জানতে হবে যে রিং টোপোলজির মধ্যে কিভাবে তথ্য আদান প্রদান হয়। দেখো, রিং টোপোলজির যে ছবিটা আমরা এখানে দেখছি, এই টোপোলজিটায় কীভাবে তথ্য আদান প্রদান হয় সেটা আমাদের মনে রাখতে হবে। এবং সবার আগে যেটা মনে রাখার বিষয় সেটা হচ্ছে রিং টোপোলজিতে তথ্য আদান প্রদানের যে পদ্ধতি তার নাম হচ্ছে টোকেন পাসিং পদ্ধতি। ঠিক আছে, দেখো এখানে লেখা রয়েছে যে এই টোপোলজিতে নেটওয়ার্কের কোনো কম্পিউটার টোকেন পাসিং বা রিলে রেস পদ্ধতিতে নির্দিষ্ট তথ্যকে গ্রাহকের কাছে প্রেরণ করতে পারে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে টোকেন পাসিং বা রিলে রেস ব্যাপারটা কী। ব্যাপারটা হচ্ছে, যদি মনে করা যায় যে এই কম্পিউটারটা কোনো একটা নির্দিষ্ট সময় তথ্য পাঠাবে বা পাঠাবে বা যে কোনো একজনকেও পাঠাতে চাইছে, এরা কিন্তু ইচ্ছা থাকলেই সঙ্গে সঙ্গে তথ্য পাঠাতে পারবে না। কেন পারবে না? কারণটা হচ্ছে এই নেটওয়ার্কের মধ্যে একটা ছোট টোকেন, এই টোকেনটার সাইজ হচ্ছে 3 বাইট, 3 বাইটের একটা ফ্রেম, অর্থাৎ ডেটা ফ্রেম একটা 3 বাইটে, সেই ডেটা ফ্রেমটাকে এই নেটওয়ার্কের মধ্যে ঘোরানো হয়, সেটা নেটওয়ার্ক সিস্টেমে অটোমেটিক্যালি ঘুরতে থাকে। সেই ডেটা ফ্রেমটা বা টোকেনটা যার কাছে থাকবে সেই একমাত্র তথ্য পাঠাতে পারবে। তাহলে ধরা যাক কোনো একটা নির্দিষ্ট সময়ে ওই ডেটা ফ্রেমটা এই কম্পিউটারের কাছে আছে, অর্থাৎ ডেটা ফ্রেমটা এখান থেকে ফ্লো করছিল, অর্থাৎ টোকেনটা ফ্লো করছিল, যার সাইজটা আমি একটু আগে বললাম যে 3 বাইটের ডেটা ফ্রেম। সেই ডেটা ফ্রেমটা তথ্য পাঠাবে বলে প্রথমে ডেটা ফ্রেমটাকে নিজের কাছে নিল, নেওয়ার পরে তারপরে তথ্য পাঠাতে আরম্ভ করলো। অর্থাৎ ডেটা ফ্রেম বা টোকেনটা না পেলে কিন্তু কেউ তথ্য পাঠাতে পারবে না। যখন এই কম্পিউটারে তথ্য পাঠানো কমপ্লিট হয়ে যাবে, তখন এই কম্পিউটার সেই টোকেনটাকে রিলিজ করে দেবে। টোকেনটাকে রিলিজ করলে টোকেনটা আবার এই নেটওয়ার্কের মধ্যে ঘুরতে থাকবে। এবার যদি মনে করা যায় যে এই কম্পিউটারটা দরকার পড়লো যে তথ্য পাঠাবে, তখন আবার কি করবে, ওই টোকেনটাকে অ্যাকসেপ্ট করবে, টোকেনটাকে নিজের কাছে রেখে দিয়ে তথ্যটা পাঠাবে। তথ্য পাঠানো যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার টোকেনটাকে রিলিজ করবে। তাহলে এই যে পদ্ধতি, একে বলা হয় হচ্ছে টোকেন পাসিং পদ্ধতি। এই পদ্ধতিতে কিন্তু আমাদের এই রিং টোপোলজির ক্ষেত্রে যত রকমের কমিউনিকেশন, সমস্ত কমিউনিকেশনগুলি করা হয়। তাহলে এবারে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পরবর্তী টোপোলজি নিয়ে। এবারে আমাদের আলোচনার বিষয় হচ্ছে স্টার টোপোলজি। স্টার টোপোলজিও তার ঠিক নামের ওপর ডিপেন্ড করে টোপোলজি তৈরি হয়েছে। এখানে টোপোলজির যে গঠনটা থাকবে, গঠনটা অনেকটা স্টারের মতো। আমি এখানে 4টে নোডকে আঁকলাম। এই স্টার টোপোলজির ক্ষেত্রে 4টে নোড হোক বা 40টা নোড হোক, যাই হোক না কেন, সেই সবকটা নোড আর একটা সেন্ট্রাল ডিভাইসের সঙ্গে যুক্ত থাকবে। এই সেন্ট্রাল ডিভাইসটাকে বলা হচ্ছে হাব, HUB, হাব বলা হয় এটাকে। ঠিক আছে, এই সেন্ট্রাল ডিভাইসের সঙ্গে যুক্ত থাকবে। কারা যুক্ত থাকবে? এই প্রত্যেকটা নোড যুক্ত থাকবে। যুক্ত থাকলে পরে যে স্ট্রাকচারটা তৈরি হলো, এই স্ট্রাকচারটাকে বলা হবে হচ্ছে স্টার স্ট্রাকচার। অর্থাৎ এই যে টোপোলজিটা, এর নাম হচ্ছে স্টার টোপোলজি। তাহলে স্টার টোপোলজিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা এমন একটা নেটওয়ার্ক যেখানে প্রত্যেকটা নোড পরস্পরের সঙ্গে হাব নামক একটা ডিভাইসের দ্বারা যুক্ত হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু ডাইরেক্ট যুক্ত হতে পারেনি। যুক্ত হয়েছে কিভাবে? এই হাবের সাহায্যে। তাহলে হাবের দ্বারা তৈরি যে নেটওয়ার্কটা আমরা পাচ্ছি তাকে আমরা বলছি হচ্ছে স্টার টোপোলজি বা স্টার নেটওয়ার্ক। ঠিক আছে, এই নেটওয়ার্কে এই হাবের মধ্যে কতগুলো পোর্ট থাকে। হাবের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে পোর্ট মানে হচ্ছে যেখানে আমরা প্রত্যেকটা কম্পিউটারকে যুক্ত করার জন্য যে কেবেলগুলো, সেই কেবেলগুলো লাগাতে পারি, তার জন্য কিছু পোর্ট থাকে। এই হাবের যে পোর্টের সংখ্যা, সেটা 4টেও হতে পারে, 8ও হতে পারে, 16ও হতে পারে, 32ও হতে পারে। এরকম বিভিন্ন পোর্ট থাকে হাবের পোর্টের সংখ্যা। একটা হাবে যতগুলো পোর্ট থাকবে, সেই হাবের মধ্যে ততগুলো পরিমাণ কম্পিউটারকে আমরা যুক্ত করতে পারবো। এটা হচ্ছে স্টার টোপোলজি। এখানে এর গঠন অনেক সহজ সরল গঠন। এক্ষেত্রে যত ইচ্ছা নোড আমরা অ্যাটাচ করতে পারি, নির্ভর করবে হাবের উপরে। খুব সহজেই নোডকে খুলে ফেলতে পারি, খুব সহজেই যে কোনো নোডকে আমরা এখানে অ্যাটাচও করতে পারি। তাহলে কয়েকটা ছবি দেখে নেওয়া যাক। দেখো, স্টার টোপোলজিতে এইখানে 1 2 3 4 5 5টা কম্পিউটার। এই 5টা কম্পিউটার একটা সেন্ট্রাল ডিভাইসের মাধ্যমে কানেক্টেড হয়ে আছে। সেই ডিভাইসটা হচ্ছে হাব। এখানে প্রত্যেকটা পোর্ট দেওয়া রয়েছে। এই পোর্টগুলোর মধ্যে এরা কেবলের মাধ্যমে কানেক্টেড থাকবে। তাহলে এই যে স্ট্রাকচারটা, এটাকে আমরা বলছি হচ্ছে স্টার টোপোলজি বা স্টার নেটওয়ার্কের স্ট্রাকচার। ঠিক আছে, এবার এখানে যেগুলো বলা রয়েছে সেটা হচ্ছে এখানে একটা সেন্ট্রাল কম্পিউটার থাকছে বা যেটাকে আমরা হাব বলছি। এইবার প্রত্যেকটা এটাকে কনসেন্ট্রেটরও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর এটা পয়েন্ট টু পয়েন্ট বা আমরা ব্রডকাস্ট, দুটো পদ্ধতি এখানে কাজে লাগাতে পারছি। স্টারের ক্ষেত্রে পয়েন্ট টু পয়েন্টও কাজে লাগাতে পারছি, আবার ব্রডকাস্ট পদ্ধতিও কাজে লাগাতে পারছি এই স্টার টোপোলজির ক্ষেত্রে। আর এই যে সেন্ট্রাল হাবটা থাকছে, এই সেন্ট্রাল হাবটাই হচ্ছে স্টার টোপোলজির সেন্ট্রাল কম্পিউটার বা সেন্ট্রাল ডিভাইস। এর মাধ্যমে সমস্ত টোপোলজিটা কাজ করছে। ঠিক আছে,
এই যে টোপোলজিটা রয়েছে, এই টোপোলজিতে যদি মনে করা যায় যে এই কম্পিউটার থেকে অন্য যে কোনো একটা কম্পিউটার বা এই প্রিন্টারে কোনো তথ্য আসবে, তাহলে কিন্তু সেটা আসতে গেলে এই কম্পিউটার থেকে প্রথমে হাবে আসবে, হাবে এসে তারপরে সেখান থেকে তথ্যটা আসবে হচ্ছে প্রিন্টারে। এইভাবে প্রত্যেকটা কম্পিউটারের ক্ষেত্রেই একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে তথ্য পাঠানোর জন্য তথ্যটা সবসময় এই কম্পিউটার থেকে হাব হয়ে তারপরে সেই কম্পিউটারে গিয়ে পৌঁছাবে। এক্ষেত্রে একটা থেকে আরেকটায় পাঠানোর দরকার নেই, এখান থেকে সরাসরি হাব, সেই হাব থেকে তারপরে অন্য কম্পিউটারে গিয়ে তথ্যটা উপস্থিত হবে। স্টার টোপোলজির সুবিধা এবং অসুবিধাগুলোর মধ্যে যে পয়েন্টগুলো আমি একটু আগে বললাম তার মধ্যে কতগুলো এখানে লেখা রয়েছে। দেখো, সবার প্রথমে এটা বলেছে যে এই টোপোলজিতে ব্যবহৃত বা যুক্ত কোনো নোড কম্পিউটারের ত্রুটি দেখা দিলে সহজেই সেটিকে নেটওয়ার্ক থেকে আলাদা করা যায়। মানে যদি ত্রুটি দেখা যায় তাহলে সহজেই সেটাকে নেটওয়ার্ক থেকে আলাদা করা যায় এবং নেটওয়ার্কের ওপর কোনো প্রভাব পড়ে না। আমরা জাস্ট হাবের থেকে কানেকশানটা খুলে দেবো, তাহলেই নেটওয়ার্ক থেকে ওটা আলাদা হয়ে যাবে, কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, এবার হাবের সঙ্গে নতুন কোনো নোড বা কম্পিউটার সহজেই যুক্ত করা যায়। যেভাবে যত সহজে রিমুভ করা যায় ঠিক তত সহজে এখানে নতুন কম্পিউটারকে যুক্ত করা যায়, যুক্ত করে নেটওয়ার্কের লেন্থ বৃদ্ধি করা যায়। আর এই টোপোলজিতে যুক্ত কেবেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেবেলটা পাল্টানো যায় খুব সহজে। অর্থাৎ এখানে খুব ছোট কেবেল, সেই ছোট কেবেলটাকে হাবের সঙ্গে যুক্ত, হাবের থেকে যে কম্পিউটারের নোড অব্দি যে কেবেলটা রয়েছে সেই কেবেলটা চেঞ্জ করলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আর এই টোপোলজিতে সহজ প্রোটোকল ব্যবহার করা হয়, খুব সহজ অ্যাক্সেস প্রোটোকল ব্যবহার করা হয়, যার ফলে তথ্য আদান প্রদানে খুব একটা সমস্যা এখানে হয় না। আর যেটা মূল বিষয় সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা কম্পিউটারের উপর তথ্যের আদান প্রদানের কেন্দ্রীয় কম্পিউটারের নিয়ন্ত্রণ থাকে। অর্থাৎ হাবের একটা কন্ট্রোল কিন্তু পুরো নেটওয়ার্কটার উপর থাকে যে কিভাবে তথ্য আদান প্রদান হবে তার উপরে। এগুলো হচ্ছে আমাদের সুবিধা। এবং অসুবিধাও এক্ষেত্রে কিছু অসুবিধা আমাদের রয়েছে, যার মধ্যে অন্যতম একটা অসুবিধা হচ্ছে হাবটা নষ্ট হয়ে গেলে সমস্ত সিস্টেমটাই বিকল হয়ে পড়ে। এটা হচ্ছে প্রধান অসুবিধা, যে যদি হাব নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সমগ্র সিস্টেমটাই বিকল হয়ে পড়ে। আমরা ছবিতেও দেখেছি যে হাবটাই হচ্ছে মূল বিষয় এখানে। দেখো, এই যে হাবটা রয়েছে, যদি হাবটা নষ্ট হয়ে যায় তাহলে পরে কিন্তু পুরো নেটওয়ার্কটা অকেজো হয়ে পড়বে। তাহলে হাব নষ্ট করা যাবে না, এটাকে ঠিকভাবে রাখতে হবে। বাকি ডিভাইস নষ্ট হোক, কোনো সমস্যা নেই। আর একটা অসুবিধা হচ্ছে এখানে কিন্তু কেবেলের পরিমাণ বেশি লাগবে। এখানে এই হাবের থেকে প্রত্যেকটা ডিভাইসে কানেক্ট করার জন্য কিন্তু কেবেলের পরিমাণটা অনেকটাই বেশি ব্যবহার করতে হয় এই ক্ষেত্রে। আর এই যে স্টার টোপোলজি রয়েছে, এর আর একটা অন্যতম অসুবিধা হচ্ছে যদি আমরা এই টোপোলজিতে অধিক পরিমাণে কম্পিউটার যুক্ত করি বা নোডকে যুক্ত করি তাহলে কিন্তু এই টোপোলজির তথ্য আদান প্রদানের যে ক্ষমতা বা গতিটা সেটাও কিন্তু অনেকটা হ্রাস পাবে। তাহলে আমরা তথ্য আদান প্রদানের সংক্রান্ত যেগুলো ডিটেলস সেগুলো আমরা এখানে পেয়ে গেলাম, যে স্টার টোপোলজি কী কী অসুবিধা সেটাও আমরা জানলাম। এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে মেশ টোপোলজি। দেখো, মেশ টোপোলজি হচ্ছে এমন একটা টোপোলজি যেখানে যতগুলো নোড রয়েছে সেই প্রত্যেকটা নোডই পরস্পরের সঙ্গে কানেক্টেড থাকবে। এইভাবে তো কানেক্টেড থাকবেই, এটা এটার সঙ্গে কানেক্টেড থাকবে এবং এই নোডটা এর সঙ্গে কানেক্টেড থাকবে, প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। আবার যদি এখানে 5টা নোড থাকতো তাহলে এরকম হতো ব্যাপারটা, এ এর সাথে কানেক্টেড, এ এর সাথে কানেক্টেড, এ আবার এর সাথেও কানেক্টেড, এ আবার এর সাথেও কানেক্টেড হয়ে গেল। তাহলে একজন 4জনের সাথে কানেক্টেড, এর সাথে এর কানেকশান, এর সাথে এর কানেকশান, এর সাথে এর কানেকশান হয়ে গেল, এর সাথে এর কানেকশান, এর সাথে এর কানেকশান হয়ে গেল, এর সাথে একটা কানেকশান বাকি আছে, এই কানেকশানটা। তাহলে দেখো, প্রত্যেকের সঙ্গে কানেক্টেড। এই যে টোপোলজিটা এর নাম হচ্ছে মেশ টোপোলজি। তাহলে এখানে N1 N2 যে নোডগুলো রয়েছে, দেখো খেয়াল করে N1 নোড কিন্তু N2 N3 এবং N4 প্রত্যেকটা নোডের সঙ্গে পয়েন্ট টু পয়েন্টে কানেক্টেড। ঠিক আছে, এখানে N1 N2-র সাথে কানেক্টেড, N3-র সাথে কানেক্টেড, N4-এর সাথে কানেক্টেড এবং N5-এর সাথে কানেক্টেড। আবার N5, N1, N2, N3, N4 প্রত্যেকের সাথে কানেক্টেড। তাহলে এই প্রত্যেকের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেকশানে কিন্তু প্রত্যেকটা নোড কানেক্টেড হয়ে রয়েছে। তাই এই টোপোলজির নাম হচ্ছে মেশ টোপোলজি। এই টোপোলজির কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, কিছু গঠনগত বৈশিষ্ট্য রয়েছে। যেমন মূলত যেটা গঠনগত বৈশিষ্ট্য সেটা হচ্ছে টোপোলজিতে কটা নোডের সংখ্যা। প্রথমে আমাদের জানতে হবে নোডের সংখ্যা। এই যে নোডের সংখ্যাটা রয়েছে সেটাকে যদি আমি ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করি, অর্থাৎ নোডের সংখ্যা যদি ক্যাপিটাল N হয় তাহলে এই টোপোলজিতে কটি কেবেলের সংখ্যা। কেবেলের সংখ্যা বলতে কি? কেবেলের সংখ্যা বলতে দেখো, এই যে কেবেলগুলো রয়েছে এই কেবেলের সংখ্যা কটা হবে বা কটা কমিউনিকেটিং মিডিয়া হবে, সেই মিডিয়ার
সংখ্যা বার করতে গেলে যে সূত্রটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু, n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। একটা এক্সাম্পলে আসি। এই যে মেশ নেটওয়ার্কটা দেখা যাচ্ছে বা মেশ নেটওয়ার্কটার ক্ষেত্রে দেখো খেয়াল করে কটা নোড, 1 2 3 4টে নোড, তাহলে n ইকুয়াল টু 4, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু কত হবে, 4 ইন্টু 4 মাইনাস 1 বাই হচ্ছে 2, তাহলে 4কে 2 দিয়ে কাটলে হচ্ছে 2, এখানে 4 মাইনাস 1 মানে 3, তাই 3 দুগুণে হচ্ছে 6, তাহলে মোট 6টা কেবেল এখানে ব্যবহার করা হয়েছে। দেখা যাক গুণে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, হ্যাঁ 6টা কেবেলই আছে। তাহলে এইভাবে নোডের সংখ্যা দেওয়া থাকলে কতগুলো কমিউনিকেশন কেবেল ব্যবহার করা যাবে তার সংখ্যাটাও কিন্তু আমরা এই সূত্র দ্বারা ব্যবহার করতে পারি, সূত্র দ্বারা বের করতে পারি। এখানেও ঠিক একই রকম, এখানেও কতগুলো কমিউনিকেটিং কেবেল ব্যবহার করা হয়েছে তার একই জিনিস, সেটা নির্ণয় করতে গেলে আমাদের এই n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু এই সূত্রটাই ব্যবহার করতে হবে। এবারে আর একটা জিনিস আমাদের ব্যবহার করতে হবে, আর একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে এই যে n1 নোড, এই n1 নোড কটা ডিভাইসের সঙ্গে কানেক্টেড হয়ে থাকবে। বোঝা গেল ব্যাপারটা? দেখা গেল যে এখানে একটা মেশ টোপোলজির মধ্যে 4টে নোড আছে, তাহলে n1 কজনের সঙ্গে কানেক্টেড, 4 মাইনাস 1 অর্থাৎ n মাইনাস ওয়ান, তাহলে প্রত্যেকটা নোড কিন্তু n মাইনাস ওয়ান সংখ্যক নোডের সাথে কানেক্টেড, প্রত্যেকটা নোড। যেমন এখানে যদি 5টা নোড থাকে তাহলে প্রত্যেকটা নোড কিন্তু 4 জনের সঙ্গে কানেক্টেড, তাহলে ইচ অ্যান্ড এভরি নোড যা টোটাল নোডের সংখ্যা তার থেকে একটা কম সংখ্যক নোডের সাথে কানেক্টেড। তাহলে এই হলো মেশ টোপোলজি। এবার আমরা আরেকটু ডিটেলসে জানবো এটাকে। দেখো এখানেও একটা মেশ টোপোলজির ছবি দেওয়া রয়েছে, তোমাদের বইতেই রয়েছে এটা। এখানে 1 2 3 4 5 6টা নোড রয়েছে। এই প্রত্যেকটা নোড দেখো 1 2 3 4 5টা কেবেল দ্বারা কানেক্টেড হয়ে রয়েছে। তাহলে এবার মোট কটা কেবেল আছে নির্ণয় করতে গেলে সূত্র হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু। ঠিক আছে, এই সূত্রটাই আমাদের ব্যবহার করতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে টোপোলজিটা রয়েছে মেশ টোপোলজি, তারা ফ্লাডিং এবং রাউটিং বলতে পারি, বা ফ্লাডিং বা রাউটিং পদ্ধতির ক্ষেত্রেই এই টোপোলজিতে তথ্যের আদান প্রদান করা হয়। মানে এই যে তথ্যের আদান প্রদান, এই আদান প্রদানের যে পদ্ধতি তার নাম হচ্ছে ফ্লাডিং বা রাউটিং। ঠিক আছে, এই পদ্ধতির মাধ্যমে এখানে তথ্যের আদান প্রদান করা যায়। এবার এই টোপোলজির কয়েকটা সুবিধা এবং কয়েকটা অসুবিধা আমাদের জানতে হবে। যেমন ধরো প্রথম যে সুবিধাটা এখানে বলা রয়েছে যে এই সিস্টেমে যে কোনো কম্পিউটার একই সঙ্গে অর্থাৎ সাইমালটেনিয়াসলি তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ এই যে এতগুলো কম্পিউটার রয়েছে, যে কোনো কম্পিউটার একই সাথে তথ্যের আদান প্রদান করতে পারে, মানে এ যখন পাঠাচ্ছে এও তখন পাঠাতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে সাইমালটেনিয়াসলি অর্থাৎ একই সাথে এরা তথ্যের আদান প্রদান করতে পারে। দ্বিতীয়ত পয়েন্ট বলা হচ্ছে যে কোনো কম্পিউটার বা নোড নষ্ট হলে তাতে ত্রুটি দেখা দিলে সমগ্র সিস্টেমে তথ্যের আদান প্রদানে কোনো অসুবিধা হয় না। অর্থাৎ আমরা ছবি থেকেই বুঝতে পারছি যদি এই নোডটা খারাপ হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, এই নোডটা যার সাথে যুক্ত ছিল তারা একে তথ্য পাঠাতে পারবে না, কিন্তু বাকিরা তো পরস্পরের সঙ্গে কানেক্টেড হয়ে আছে এবং সবাই পয়েন্ট টু পয়েন্টে কানেক্টেড, সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়। তাই একটা নোড যদি এখান থেকে মিসিং হয়ে যায় বা খারাপ হয়ে যায় তাহলে পরে কিন্তু নেটওয়ার্কটা ড্যামেজ হয় না, নেটওয়ার্কটা কিন্তু যেমন ছিল তেমনভাবেই চলতে থাকে। আর এক্ষেত্রে যেটা 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে খুব দ্রুত তথ্যের আদান প্রদান হয়। দেখো রিং বা স্টার বা বাসে কী ছিল, বিভিন্ন নোড হয়ে তথ্যগুলো যাচ্ছিল, এখানে কিন্তু ডাইরেক্ট কানেকশন, যার ফলে একটা লাইন দিয়ে যদি তথ্য ফেলিওর হয় তাহলে অন্য লাইন দিয়ে যাবে। ধরা যাক যে 1 থেকে 4-এ যাবে, তাহলে 1 থেকে 4-এর ডাইরেক্ট কমিউনিকেশন যদি ব্রেক হয়ে যায় তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4-এ যাবে। তাহলে একটা নোডের থেকে আর একটা নোডে তথ্য যাওয়ার জন্য মাল্টিপল ওয়ে রয়েছে, যে কোনো একটা ওয়ে দিয়ে তথ্যগুলো এখানে ট্রান্সমিশন করা যায়, যার ফলে এই পদ্ধতি কিন্তু খুব দ্রুত গতিতে কাজ করে। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে কোনো নোড নতুনভাবে যুক্ত করা বা ত্রুটিপূর্ণ নোড নেটওয়ার্ক থেকে বাদ দেওয়া হলেও সমগ্র সিস্টেমে কোনো প্রভাব পড়ে না। তাহলে এক্ষেত্রে কোনো নোটকে যদি আমি বাদ দিয়ে দিই বা কোনো নোটকে যদি আমি যুক্ত করি তাহলেও কিন্তু সমগ্র সিস্টেমের কোনো প্রভাব পড়ছে না এক্ষেত্রে। তাহলে এগুলো হচ্ছে এই মেশ টোপোলজির অন্যতম সুবিধা। এবার মেশ টোপোলজির অসুবিধা। দেখো অসুবিধা আমরা ছবি থেকেই বুঝতে পারছিলাম একটা, সেটা হচ্ছে এই টোপোলজিতে প্রচুর পরিমাণে কেবেল ব্যবহার করা হয়, যার ফলে কেবেলের খরচ কিন্তু এই টোপোলজিতে অনেক বেশি এবং টোপোলজির গঠনটা খুব জটিল। তাই দেখো প্রথম পয়েন্টে বলা আছে যে এই টোপোলজিতে কেবেল বা তারের খরচ অন্যান্য টোপোলজি থেকে অনেক বেশি, তারের খরচ কিন্তু অন্যান্য টোপোলজির থেকে এখানে অনেক বেশি। আর প্রাথমিক খরচ ও রক্ষণাবেক্ষণ অন্যান্য পদ্ধতি থেকে অনেক ব্যয়সাপেক্ষ ও কঠিন। যেহেতু পরবর্তী ক্ষেত্রে এই টোপোলজি ব্যবহার করা খুব সহজ এবং এক্ষেত্রে দ্রুত কমিউনিকেশন করা যায়, কিন্তু তা হলেও এখানে প্রাথমিক খরচ এবং রক্ষণাবেক্ষণ কিন্তু
অন্যান্য পদ্ধতির থেকে অনেক ব্যয় সাপেক্ষ এবং হচ্ছে এটা অনেক কঠিন। আর রিডান্ডেন্সি বা নেটওয়ার্ক কানেকশনের আতিশায্য সমগ্র ব্যবস্থাটিকে অনেক জটিল করে তোলে। অর্থাৎ একটা নোডের সঙ্গে একাধিক নোড বিভিন্ন ওয়েতে কানেক্টেড, যার ফলে এখানে ডেটা পাঠানোর সময় কিছুটা রিডান্ডেন্সি বা সমস্যা তৈরি হয়, নেটওয়ার্ক কানেকশনে কিছু সমস্যা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই সামান্য কিছু অসুবিধা আমাদের মেশ টোপোলজিতে রয়েছে। তাছাড়া মেশ টোপোলজি কিন্তু খুবই ইজি টোপোলজি এবং খুবই দ্রুত এর মাধ্যমে কমিউনিকেশন করা যায়। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ট্রি টোপোলজি। ট্রি টোপোলজি, দেখো এখানে প্রথমে ছবিটায় আমি আসি। এই যে ছবিটা দেওয়া রয়েছে, এই ছবিটা থেকে তোমাদের ধারণা কতটা পরিষ্কার হবে সেটা আমারও আইডিয়া হচ্ছে না ঠিক মতো, কেননা এই ছবিটা অতটা ডিটেলসে হয়তো বলা নেই। আমি আর একটা ছবি তোমাদের এঁকে বুঝিয়ে দেবো যে ব্যাপারটা কী। আগে দেখে নাও যে ট্রি টোপোলজির কনসেপ্টটা কী। কনসেপ্টটা হচ্ছে ট্রি টোপোলজিতে স্টার ও বাস টোপোলজি মিলিত রূপ। তাহলে এখানে দেখো এই একটা স্টার টোপোলজি, এই একটা স্টার টোপোলজি, ঠিক আছে, কিন্তু এখানে বাস টোপোলজি যে কোথায় আছে সেটা আমিও ঠিক বুঝতে পারলাম না। হয়তো দেখা যাচ্ছে যে এই একটা স্টার, এই একটা স্টার, এই একটা স্টার, তিনটে একসঙ্গে যুক্ত হয়ে আছে। অ্যাকচুয়ালি যে ছবিটা হওয়া উচিত সেটা হচ্ছে এই রকম ছবিটা হওয়া উচিত। দেখো এখানে এইটা হচ্ছে আমার মূল বাসটা। এই বাসের মধ্যে কে কে যুক্ত আছে? নোড 1, নোড 2, নোড 3 এবং নোড 4। এটা হচ্ছে আমার N1, এটা হচ্ছে আমার N2, এটা হচ্ছে আমার N3, এটা হচ্ছে আমার N4। এরা কম্পিউটারও হতে পারে, এরা হাবও হতে পারে, কোনো অসুবিধা নেই। এবার এই N1টা আবার এই জায়গাটায় একটা স্টার টোপোলজি তৈরি করেছে, এইখানে N2 আর একটা স্টার তৈরি করেছে, এইখানে N3 আর একটা স্টার তৈরি করেছে, আর এখানে N4 আর একটা স্টার তৈরি করেছে। তাহলে দেখো এখানে অনেকগুলো স্টার টোপোলজি একটা বাস টোপোলজির মধ্যে যুক্ত হয়ে আছে। এটাকে আমরা বলছি হচ্ছে একটা ট্রি টোপোলজি, যেটা বইয়ের ছবিটা একটু হয়তো বুঝতে সমস্যা হলেও হতে পারে। তাহলে এই যে গঠনটা রয়েছে, যেটা অনেকগুলো স্টার টোপোলজি একটা বাস টোপোলজি কেবলের মধ্যে দিয়ে যুক্ত হয়ে রয়েছে, এটাকে আমরা বলছি হচ্ছে ট্রি টোপোলজি। তাহলে আবার এখানেই ফিরে আসি, যে দেখো বলেছে যে এখানে একাধিক স্টার নেটওয়ার্ক বাসের সঙ্গে যুক্ত থাকে, যেটা আমি ছবিতে দেখিয়ে দিলাম একটু আগে। এই কারণে বাসটিকে দেখতে কাণ্ড বা স্টার নেটওয়ার্কগুলিকে শাখা প্রশাখার মতো লাগে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে ট্রি টোপোলজি। এর কিছু সুবিধা রয়েছে। কী সুবিধা? যে নেটওয়ার্ক বিস্তৃত করা অনেক সহজেই একটা বাসের সঙ্গে একাধিক আমি স্টার যুক্ত করলাম, নেটওয়ার্কটা বিস্তৃত হয়ে গেল। বিস্তৃত করা সহজ, অর্থাৎ নেটওয়ার্কের বিস্তৃতি অনেক সহজ। ত্রুটি ধরা এবং সংশোধন করা সহজ, যেহেতু এখানে বাসও আছে আবার এখানে স্টারও আছে, দুটোর ক্ষেত্রে ত্রুটি নির্ধারণ করা খুব সহজ। আর একটা সেগমেন্ট নষ্ট হলেও অন্যান্য সেগমেন্ট সঠিকভাবে ডেটা আদান প্রদান করতে হবে। যেমন ধরো যদি এটাকে আমি মনে করি, টোপোলজিটা ঠিকঠাক ছবি রয়েছে যদি মনে করি, ধরা গেলো এই সেগমেন্টটা আমার নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু এই হাবের সাথে এই হাব যুক্ত, এই হাবের সঙ্গে এটা যুক্ত, তাহলে এই দুটো সেগমেন্টের মধ্যে কিন্তু তথ্য আদান প্রদান হবে। আবার যদি এই দুটো সেগমেন্টও খারাপ হয়ে যায় তাহলে এই সেগমেন্টের মধ্যে কাজ হবে। অর্থাৎ একটা সেগমেন্ট খারাপ হয়ে গেলে সেই সেগমেন্টটা নষ্ট হয়ে যাবে, বাকি সেগমেন্টগুলোর মধ্যে কিন্তু কমিউনিকেশনটা চলবে। ঠিক আছে, আর সেন্ট্রাল হাবের সঙ্গে সেগমেন্টগুলি পয়েন্ট টু পয়েন্ট আকারে যুক্ত থাকে। মানে আমাদের যে মূল যে কেবেলটা ছিল সেই কেবেলটার সঙ্গে প্রত্যেকটা হাবের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, এবং এদের যে যুক্ত সেটা হচ্ছে সেগমেন্টগুলি পয়েন্ট টু পয়েন্ট আকারে যুক্ত থাকছে। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের ট্রি টোপোলজি। এবার এই ট্রি টোপোলজির কিছু অসুবিধাও রয়েছে। দেখো প্রধান যে অসুবিধাটা এখানে সেটা হচ্ছে, যদি এই যে ব্যাকবোন কেবেলটা আছে, যদি এটা কোনো কারণে এখান থেকে ব্রেক হয়ে গেল, এই যে ভেঙে যাচ্ছে, এই ব্রোকেন কেবেল হওয়ার ফলে কিন্তু এই পুরো কমিউনিকেশনটাই নষ্ট হয়ে যাচ্ছে। যেহেতু আমরা মূলত দেখছি যে মেইন ব্যাপারটা হচ্ছে বাস, তাহলে বাস টোপোলজির অসুবিধা ছিল হচ্ছে ব্যাকবোন কেবেলটা ভেঙে গেলে কোনো কাজই হয় না। তাই এখানেও ব্যাকবোন কেবেলটা যদি ভেঙে যায় তাহলে নেটওয়ার্কটা কিন্তু কাজ করতে পারবে না। আর এই নেটওয়ার্কে যত নোডের সংখ্যা বৃদ্ধি পাবে তত নেটওয়ার্কটা কিন্তু স্লো হয়ে যাবে। এটা হচ্ছে এর একটা অন্যতম অসুবিধা। এবারে আমরা আসবো আমাদের পরের টোপোলজি, অর্থাৎ হাইব্রিড টোপোলজি। দেখো হাইব্রিড টোপোলজি বলতে আমরা প্রথমে ছবিটা লক্ষ্য করি, বা আমরা নাম থেকেও বুঝতে পারবো যে একাধিক বিভিন্ন প্রকারের টোপোলজিকে যুক্ত করা একসঙ্গে, সেটাকে হচ্ছে হাইব্রিড। যেমন এখানে একটা রিং টোপোলজি, এখানে একটা স্টার নেটওয়ার্ক, এখানে একটা বাস নেটওয়ার্ক, এই তিনটেকে যুক্ত করা হয়েছে। এই যে নেটওয়ার্কটা তৈরি হয়েছে তার নাম হচ্ছে হাইব্রিড টোপোলজি। ঠিক আছে, তাই এখানে বলা আছে যে এই ধরনের টোপোলজির ক্ষেত্রে একাধিক টোপোলজি একসঙ্গে যুক্ত হয়ে নতুন ধরনের জ্যামিতিক বিন্যাস গঠন করে। আর এই যে জ্যামিতিক বিন্যাসটা গঠন করছে তার কতগুলো ক্যাটাগরি বা কতগুলো ছোটো ছোটো ভাগ আছে। কী ভাগ? এক নম্বর এখানে বলছে বাস রিং টোপোলজি, অর্থাৎ বাস টোপোলজি থাকবে এবং রিং টোপোলজি থাকবে, অর্থাৎ একটা বাসের সঙ্গে একাধিক রিং যুক্ত থাকবে।
এবারে স্টার রিং মানে একটা রিং টোপোলজি, আবার প্রত্যেকটা নোডের সঙ্গে এক একটা স্টার টোপোলজি, সেটা হচ্ছে স্টার রিং। আরও একটা আছে, সেটা হচ্ছে স্টার বাস, অর্থাৎ একটা বাস তার প্রত্যেকটা নোডের সঙ্গে এক একটা করে স্টার টোপোলজি। তাহলে এই ধরনের যে টোপোলজিগুলো সেগুলোকে আমরা বলি হচ্ছে হাইব্রিড টোপোলজি। বোঝা গেল প্রত্যেকে? তাহলে এই হলো আমাদের বিভিন্ন টোপোলজির গঠন সম্পর্কিত আলোচনা এবং সুবিধা অসুবিধা। এরপরে আমাদের কিছু টোপোলজি সম্পর্কিত যে পার্থক্যগুলো আছে সেগুলো পড়তে হবে। যেমন প্রথমে যেটা আমি এখানে দেখিয়ে দিই সেটা হচ্ছে রিং টোপোলজি এবং স্টার টোপোলজির মধ্যে পার্থক্য। দেখো, রিং এবং স্টারের মধ্যে যে পয়েন্টগুলো এখানে উল্লেখ করা রয়েছে তার মধ্যে অন্যতম পয়েন্ট হচ্ছে রিং টোপোলজিতে আংটির মতো, আর স্টার টোপোলজি হচ্ছে চাকার স্পোক বা তারার মতো দেখতে হয়। ঠিক আছে, তারার মতো দেখতে হওয়াটা বলাটাই বেটার। রিং টোপোলজির 2 নম্বর পয়েন্ট হচ্ছে এখানে কোনো সেন্ট্রাল কম্পিউটার থাকে না, এখানে সেন্ট্রাল কম্পিউটার থাকে, মানে স্টারে সেন্ট্রাল কম্পিউটার থাকে। আর রিং টোপোলজিতে ডেটা পাঠানোর যে হার বা রেট সেটা অনেক কম, কিন্তু স্টারে অনেক বেশি। আর রিং টোপোলজি ব্যবহৃত নেটওয়ার্ক সম্প্রসারণ অসুবিধাজনক নয়, কিন্তু স্টার টোপোলজিতে ব্যবহৃত নেটওয়ার্ক এটা হচ্ছে অসুবিধাজনক, এখানে হচ্ছে সুবিধাজনক। বোঝা গেল? তাহলে এই হচ্ছে রিং টোপোলজি এবং স্টার টোপোলজির মধ্যে সাময়িক একটা তুলনা, কয়েকটা 3-4টে পয়েন্টে একটা তুলনা তোমরা এখানে নিজেরাও তৈরি করে নিতে পারো। দেখো, এই তুলনাটা লক্ষ্য করো, এখানে বলছে যে বাস, রিং ও স্টার টোপোলজির তুলনামূলক আলোচনা, তিনটাকে একসঙ্গে আলোচনা করছে। কী কী? প্রথমটা হচ্ছে গঠন। বাস টোপোলজির গঠনটা কি? বাস টোপোলজির নির্দিষ্ট কোনো গঠন নেই, একটা মূল ব্যাকবোন কেবল, তার মাধ্যমে পরস্পর সবকটা নোড যুক্ত হয়ে আছে। আর রিং টোপোলজি হচ্ছে রিংয়ের মতো গঠন, বা বৃত্তাকার বা উপবৃত্তাকার হতে পারে, লাস্ট নোড আর ফার্স্ট নোড পরস্পরের সঙ্গে কানেক্টেড। স্টার টোপোলজি হচ্ছে স্টারের মতো গঠন, মাঝখানে একটা হাব থাকছে, তার সঙ্গে তারার মতো আকৃতিতে বাকি নোটগুলো গঠিত হয়ে রয়েছে। কেন্দ্রীয় নোট, বাস টোপোলজি কোনো কেন্দ্রীয় নোট থাকে না, রিংয়েও কোনো কেন্দ্রীয় নোট থাকে না, স্টারের ক্ষেত্রে একমাত্র কেন্দ্রীয় নোট থাকে এবং ওটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রুটি নির্ধারণ ও সংশোধন, বাস টোপোলজির ক্ষেত্রে এই টোপোলজিতে ত্রুটি নির্ধারণ ও সংশোধন করা বেশ কঠিন, অর্থাৎ ত্রুটি নির্ধারণ কোনটায় ভুল হয়েছে সেটা বের করা কিন্তু কঠিন এখানে খুব। ঠিক আছে, এবং সংশোধন করতে গেলেও সমস্যা হয় অনেক সময়। রিং টোপোলজি, এই টোপোলজিতে ত্রুটি নির্ধারণ ও সংশোধন তুলনামূলকভাবে সহজ, অর্থাৎ বাসের থেকে সোজা। আর স্টার টোপোলজিতে খুবই সোজা, যেটা খারাপ হবে সেটাকে খুলে বাদ দিয়ে দাও, তার জায়গায় অন্য নোটকে যুক্ত করে দাও। এরপরে 4 নম্বরে সম্প্রসারণ, অর্থাৎ বৃদ্ধি করার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে বাস নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা যায়। আমরা দেখেছি যে একটা টার্মিনেটর যদি আমরা বাদ দিয়ে সেখানে আমরা কানেক্টটা যদি লাগিয়ে দিয়ে আরও তার দৈর্ঘ্য বৃদ্ধি করা যাবে এবং সেখানে রিপিটার লাগাতে হবে। আর রিং টোপোলজি, এটাও সম্প্রসারণ করা কিন্তু সুবিধাজনক নয়। আর এই স্টার নেটওয়ার্ক সহজে সম্প্রসারণ করা যায়, এখানে যে কোনো নোটকে লাগিয়ে দিলেই তার সঙ্গে সম্প্রসারণ করা হয়ে যাবে। তথ্য পরিবহন, এই তিনটের মধ্যে তথ্য পরিবহনের পার্থক্য দেওয়া রয়েছে। তথ্য পরিবহনের গতি এখানে একটু কম, এখানে তুলনামূলকভাবে কম, এখানে অনেক বেশি। ঠিক আছে, নিরাপত্তা এবং খরচ, যেমন বাসের খরচ হচ্ছে সব থেকে কম, রিংয়ের খরচ তার থেকে বেশি, আর স্টারের খরচ হচ্ছে সব থেকে বেশি। তাহলে এইভাবে তোমরা পার্থক্যগুলো তৈরি করে নেবে। 3টে টোপোলজির মধ্যে মূলত পার্থক্য রয়েছে, এই পার্থক্যগুলো তোমরা পরীক্ষার জন্য ভালো করে তৈরি করবে। তাহলে আজকের ক্লাসে আমরা যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে টোপোলজি সম্পর্কে। পরবর্তী যে ক্লাসগুলো থাকবে সেগুলোতে আমরা বিভিন্ন নেটওয়ার্কিং ডিভাইস সম্পর্কে আলোচনা করব।